হ্যালো, ওয়েলকাম টু এভরিওয়ান ইন দিস ভিডিও। ইন্ডিয়ান পলিটি বা ভারতীয় সংবিধানের যে সিরিজটা আমরা করছিলাম তার আজকে 10 নম্বর পর্ব। লাস্ট ভিডিওতে আমরা সিটিজেনশিপ, যেটা আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের পার্ট 2 আর্টিকেল 5 থেকে 11, যেখানে কারা ভারতীয় নাগরিক হবে, কি ভাবে মানে ভারতীয় নাগরিকত্ব কি কি থেকে পাওয়া যায়, আবার কি কি থেকে ভারতীয় নাগরিকত্ব চলে যায়, সেই সব সম্বন্ধে আমরা দেখেছি আগের ভিডিওতে। আজকে আমরা দেখব সেই সিটিজেনশিপের কিছু এমসিকিউ প্র্যাকটিস করব। ওকে, তো চলো শুরু করি। প্রথম কোশ্চেন, এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের প্রকৃত যেসব ল্যাঙ্গুয়েজ লেখা আছে সেই ল্যাঙ্গুয়েজটা লাস্ট ভিডিওতে আমরা দেখিয়েছি। চাইলে এটা তোমরা পড়তে পারো আর্টিকেল 5 থেকে আর্টিকেল 11, যেটা পার্ট 2 তে আছে। প্রথম কোশ্চেনে যাই। ফার্স্ট কোশ্চেন আমাদের বলছে যে হুইচ অফ দ্য ফলোয়িং আর দ্য কন্ডিশন ফর অবটেনিং সিটিজেনশিপ বাই নিউট্রালাইজেশন ইন ইন্ডিয়া। তো এর মধ্যে কোন কন্ডিশন যেটা দিয়ে আমরা নিউট্রালাইজেশন অফ ইন্ডিয়াতে থ্রু দিয়ে সিটিজেনশিপ পেতে পারি? বলছে হি মাস্ট নট বি সিটিজেন্স অফ কান্ট্রি ওয়ার ইন্ডিয়ান সিটিজেন্স ওয়ার প্রিভেন্ট ফ্রম বিকামিং সিটিজেন্স বাই নিউট্রালাইজেশন। তো একটা লিস্ট আছে যে যে দেশের লোক হলে তো নিউট্রালাইজেশনের থ্রু দিয়ে সিটিজেনশিপ হতে পারবে না, সেই দেশের যেন না হয়, 1 নম্বর। 2 নম্বর, হি ওয়াজ রিনাউন্সড বাই দ্য সিটিজেনশিপ বাই দ্য আদার কান্ট্রি, অন্য কান্ট্রি থেকে রিনাউন্সড হয়েছে। 3 নম্বর, হি হ্যাজ এ অ্যাডিকুয়েট নলেজ অফ ল্যাঙ্গুয়েজ রিকগনাইজড বাই দ্য কনস্টিটিউশন। এই তিনটে কন্ডিশনই কিন্তু আমাদের নিউট্রালাইজেশন অফ ইন্ডিয়ার মধ্যে, মানে নিউট্রালাইজেশন ইন ইন্ডিয়া সিটিজেনশিপ হওয়ার জন্য কন্ডিশন লেখা ছিল, লাস্ট ভিডিওতে আমরা দেখিয়েছিলাম। তাহলে অল অফ দিস অ্যাবভ ইজ দ্য রাইট অ্যান্সার। পরের কোশ্চেনে চলে যাই। বলছে কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট, দিয়ে বলবে যে কোনটা কারেক্ট দেখা বলতে হবে। বলছে প্রথম স্টেটমেন্ট কি বলছে, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অ্যান্ড দ্য ইউনাইটেড স্টেট অফ আমেরিকা এনভিগেজ দ্য ডুয়াল পলিসি, দ্য ইউনিয়ন অ্যান্ড দ্য স্টেট বাট এ সিঙ্গেল সিটিজেনশিপ। তো ঠিক নয়। ইউএসএ তে আমাদের তো এই সিস্টেম নেই, ইউএসএ তো ডবল সিটিজেনশিপ আছে, তাহলে 1 নম্বরটা ভুল। 2 নম্বরে যায়, দ্য নিউট্রালাইজড সিটিজেন্স অফ ইন্ডিয়া ক্যান নেভার বি ডিপ্রাইভড অফ হিজ সিটিজেনশিপ। এটা তো তাহলে এখানে নিউট্রালাইজ সিটিজেন্স ডিপ্রাইভ হতে পারবে না, তাহলে দুটোই ভুল। নান অফ দিস ইজ দ্য রাইট অ্যান্সার। পরের কোশ্চেনে যাই। আন্ডার হুইচ অফ দ্য ফলোয়িং কন্ডিশন আর সিটিজেনশিপ বি প্রোভাইডেড ইন ইন্ডিয়া? এর কোন কন্ডিশনের থ্রু দিয়ে ইন্ডিয়ার মধ্যে সিটিজেনশিপ প্রোভাইড করা হবে? বলছে ওয়ান শুড বি বর্ন ইন ইন্ডিয়া, জন্মগ্রহণ করতে হবে। আইদার অফ হিজ প্যারেন্টস ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া, তার যে কোনো পিতামাতা জন্মগ্রহণ করতে হবে। হু ওয়াজ বিন অর্ডিনারি রেসিডেন্ট ইন ইন্ডিয়া ফর নট লেস দ্যান 5 ইয়ার্স, 5 বছরের থেকে কম নয়, এরকম হলে হবে। এই 3 নম্বরটা ঠিক নয়, 1 আর 2 ঠিক। বলছে হুইচ অফ দ্য ফলোয়িং রাইটস আর নট অ্যাভেলেবেল টু দ্য নন সিটিজেন্স ইন্ডিয়া, মানে নন সিটিজেন্স অফ ইন্ডিয়া যারা, তাদের মধ্যে এই কোন রাইটগুলো অ্যাভেলেবেল নয়? ইন্টারেস্টিং কোশ্চেন। যেমন আর্টিকেল 16, 15, 19 সিটিজেন্স নয়, তাহলে ভোট নয়, 4 নম্বরটা বাদ চলে যাবে। আচ্ছা, রাইট টু হোল্ড পাবলিক অফিস, আর্টিকেল আন্ডার 29, 30, এই আর্টিকেলগুলো এখনো হয়নি। এই আর্টিকেলগুলো অ্যাকচুয়ালি ফান্ডামেন্টাল রাইটস, এবং ফান্ডামেন্টাল রাইটস মেনলি সিটিজেনদের জন্যই। তাহলে যারা সিটিজেন্স নয় তাদের কিন্তু এই রাইটসগুলো পাবে না। তাহলে অল অফ দি অ্যাবভ, যেমন 15, 16, 19, 29, 30 ভোট দিতে পারবে না, পাবলিক অফিসে হোল্ড করতে পারবে না, এটসেট্রা। ওকে, নেক্সট কোশ্চেন যাই। এ পারসন বর্ন ইন ইন্ডিয়া ইন দ্য স্টেট অফ কেরালা অন অর আফটার 26 জানুয়ারি উইল বি সিটিজেন্স অফ ইন্ডিয়া অ্যান্ড দেন কেরালা, কেরালা দেন ইন্ডিয়া। এটা মনে রাখতে হবে, এটা শুধুমাত্র ইন্ডিয়ান সিটিজেনশিপ পাওয়া যায়, কেরালা বা ইন্ডিয়া এইরকম সিটিজেনশিপ নয়। ক্লিয়ার? সিঙ্গেল সিটিজেনশিপ ইন ইন্ডিয়া। সো দিস ইজ অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 6 নম্বর বলছে কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট রিগার্ডিং দ্য প্রভাতী ভারতী দিবস। প্রভাতী ভারতী দিবস সম্বন্ধে কি বলতে চাইছে দেখো। প্রভাতী ভারতী দিবস ইজ সেলিব্রেটেড ইন্ডিয়া অন 9th জানুয়ারি ইচ ইয়ার। প্রভাতী ভারতী যে দিবস যেটা রয়েছে, এটা হচ্ছে বারাণসীতে করা হয়, উত্তরপ্রদেশে। দ্য থিম অফ দ্য এডিশন হচ্ছে রোল অফ ইন্ডিয়ান diaspora of the building new India, participate in the edition of the offered from the Kumbh Mela at Prayagraj on 24th January, witness of Republic Day
নিউ দিল্লি 26 জানুয়ারি। অ্যাকচুয়ালি 9th জানুয়ারি প্রত্যেক বছরে এই প্রভাতী ভারতীয় দিবস করা হয়, কুম্ভ মেলা যেখানে হয়। ইটস কমেন্স দ্য রিটার্ন অফ মহাত্মা গান্ধী ফ্রম সাউথ আফ্রিকা টু ইন্ডিয়া। ঠিক আছে, সাউথ আফ্রিকা থেকে ইন্ডিয়াতে কামব্যাক করেছিল মহাত্মা গান্ধী এই 9th জানুয়ারি, সেই জন্য সেই হিসাবে পালা হয়। টু সেলিব্রেট প্রবাসী ভারতীয় দিবস, প্রভাতী নয় সরি, প্রবাসী ভারতীয় দিবস was taken in accordance with recommendation of committee on which the Indian diaspora under the chairperson of Dr. L.L. Singhas, এটাও ঠিক। It is performed the award as Indian community to enacted with the government of India mutual beneficiary, এটা মনে রাখতে হবে, সবকটা কারেক্ট আছে। প্রবাসী ভারতীয় দিবস হিসাবে 9th জানুয়ারি। এই পোর্শনটা আমরা আগের ভিডিও ডিসকাস করে নিই, এই কোশ্চেনটা দেখে নিই। ইন হুইচ অফ দ্য ফলোইং ওয়েজ ক্যান ইন্ডিয়ান সিটিজেনশিপ কি অ্যাকোয়ার্ড, কি হিসাবে আমরা ইন্ডিয়ান সিটিজেনশিপ পেতে পারি? বাই ডিসেন্ট পেতে পারি, বাই নিউট্রালাইজেশন পেতে পারি, বাই রেজিস্ট্রেশন পেতে পারি, বাই বার্থ পেতে পারি, সবকটার অনুযায়ী পেতে পারি। তো অপশন ডি ইজ দ্য কারেক্ট। পরের কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং আর দ্য বেনিফিটস অ্যাভেলেবেল টু দ্য ওভারসিজ সিটিজেনশিপ অফ ইন্ডিয়া ওসিআই অ্যান্ড কার্ড হোল্ডার যারা রয়েছে তারা কি সুবিধা পেতে পারে? মাল্টিপারপাস মাল্টি এন্ট্রি লাইফ টাইম ভিসা, এই কার্ড যাদের থাকে যারা মাল্টিপারপাস মাল্টিপল এন্ট্রি বারবার এন্ট্রি করতে পারে ইন্ডিয়াতে, লাইফ টাইম ভিসা পেতে পারে। আচ্ছা, এক্সেমশন মানে 1 নম্বরটা ঠিক আছে। এক্সেমশন ফ্রম রেকগনাইজেশন উইথ লোকাল পুলিশ অথরিটি ফর দ্য এনি লেন্থ অফ স্টে ইন ইন্ডিয়া, যতদিন ইচ্ছা ইন্ডিয়াতে থাকতে পারে, তাতে কোনো সমস্যা নেই। ক্যান অ্যাকোয়ার নন এগ্রিকালচার অ্যান্ড প্ল্যানেটারি প্রপার্টি ইন ইন্ডিয়া, এই জিনিসটা পারবে না, এখানে ল্যান্ড ফ্যান্ড কিনতে পারবে না, টাকা টাকা এইসব করতে পারে। তো 1 আর 2 ঠিক, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন হচ্ছে এ সিটিজেন্স অ্যাকোয়ারিং সিটিজেনশিপ থ্রু নিউট্রালাইজেশন মে বিলং টু এনি কান্ট্রি উইথাউট কোয়ালিফিকেশন, এটা তো হতে পারে না। মে কিপ সিটিজেনশিপ অফ এনি আদার কান্ট্রি, এটাও নয়। মাস্ট আইদার রেসাইড ইন্ডিয়া or serve গভর্নমেন্ট অফ ইন্ডিয়া at least 1 year immediately preceding the date of application, মানে at least ইন্ডিয়াতে 1 বছর সার্ভিস টার্ভিস করছে তাহলেই অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, the detailed provision regarding acquisition and the termination of Indian citizens are connecting with the Citizenship Act which passed in, মানে এই যে ইন্ডিয়ান সিটিজেনশিপ কিভাবে অ্যাকোয়ার করবে, কিভাবে টার্মিনেট করবে, এই সম্বন্ধে অ্যাকচুয়ালি অ্যাক্ট পাস হয়েছিল ইন্ডিয়ান পার্লামেন্ট 1955 এ, এটা পাস হয়েছিল। ওকে, পরের কোশ্চেনে যাই। বলছে হুইচ ওয়ান অ্যামং ফলোইং হ্যাজ বিন পাওয়ার টু রেগুলেট দ্য রাইট অফ সিটিজেনশিপ অফ ইন্ডিয়া, মানে কারা ইন্ডিয়ান সিটিজেন্স হবে সেই রাইট কাদের আছে অ্যাকচুয়ালি, সেটা অ্যাকচুয়ালি আছে পার্লামেন্টের আছে। ঠিক আছে, পার্লামেন্টের এই পাওয়ারটা আছে। 2 নম্বর বলছে ইন হুইচ পার্ট অফ কনস্টিটিউশন ডিটেলস অফ সিটিজেনশিপ আর মেনশনড, কোন পার্টে সিটিজেনশিপ আছে? পার্ট 2 অবভিয়াসলি। The brand name of 16-digit unique identification number to be assigned to each individual in the country will be, এটা 2009 এর কোশ্চেন, সেই জন্য এটাকে উইল বি বলেছে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি আধার, তাই তো, আধার কার্ড যেটা আজকে সবার আছে, সেটা 2009 সালে এটা কিন্তু এই নিয়ে কাজকর্ম হয়ে গিয়েছে, জানতো সেই সময় লোক। গুড, 2009 সালে আবার আধার দিয়ে কোশ্চেন দিয়েছে। আধার ইজ এ প্রোগ্রাম টু হেল্প সিনিয়র সিটিজেন্স টু প্রোভাইড নিউট্রালাইজেশন সাপোর্ট অফ accruing program to train people for social reference provide identification of Indian residents, এইটা এক প্রকার আইডেন্টিফাই টু ইন্ডিয়ান রেসিডেন্সের হচ্ছে আধার। আচ্ছা, উইথ হোয়াট সাবজেক্ট ডু দ্য আর্টিকেল 5 to 11 অফ কোয়েশ্চন, এই 5 থেকে 11 কোন সাবজেক্ট নিয়ে কথা বলা হয়েছে? সিটিজেনশিপ। আচ্ছা, আন্ডার হুইচ অফ দ্য ফলোইং কন্ডিশন আর সিটিজেনশিপ বি প্রোভাইডেড ইন ইন্ডিয়া, কোন কোন বিষয়ের উপর ডিপেন্ড করে সিটিজেনশিপ দেওয়া হয় অ্যাকচুয়ালি? ওয়ান শুড বি বর্ন ইন ইন্ডিয়া, হয়। আইদার হুজ প্যারেন্টস ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া, হয়। হু ওয়াজ বিন অর্ডিনারি রেসিডেন্ট অফ ইন্ডিয়া ফর নট ফর লেস দ্যান 5 ইয়ার, হয়। তাহলে
1 2 3 অথবা আইদার 1 অর 2 অর 3। অ্যাকচুয়ালি অ্যান্সার হবে ডি, মানে এইটা থেকেও পাওয়া যায় অথবা এটা থেকেও পাওয়া যায়, এটা মানে সবকটাই হতে হবে এরকম নয় তো, তাই না? যে কোনো একটা হলেই তো হয়, তো আইদার অর, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। গুড কোশ্চেন। হুইচ কান্ট্রি accepted the policy of dual citizenship? Dual citizenship, USA, India, Australia, Canada, সব single citizenship, right? So that's it. পরের কোশ্চেনে যাই, চলো। ভারতীয় নাগরিকত্ব লাভের ক্ষেত্রে নিম্নের কোন বিষয়টি প্রযোজ্য নয়? মানে এর মধ্যে কোনটা প্রযোজ্য নয় ভারতীয় নাগরিকত্ব লাভের জন্য? নথিভুক্তকরণ, রেজিস্ট্রেশন, দেশীয়করণ, নিউট্রালাইজেশন। জন্মসূত্রে তো পাওয়া যাচ্ছে। সম্পত্তির কয়টা হবে না, অপশন এ ইজ দ্য। ভারতীয় নাগরিকত্ব আইন প্রবর্তিত হয় 55 সালে, 1955 সালে প্রবর্তিত হয়। ভারতের পূর্ণ নাগরিকত্ব অর্জনের ক্ষেত্রে ন্যূনতম বয়সসীমা কত লাগে? ন্যূনতম বয়সসীমা 18 বছর। 18 বছর পরে পূর্ণ নাগরিকত্ব লাভ হয়। ওকে। রেজিস্ট্রিকরণের মাধ্যমে ভারতীয় নাগরিকত্ব লাভের জন্য কমপক্ষে কতদিন ভারতে বসবাস করতে হয়? সেটা হচ্ছে 7 বছর। আমরা দেখেছি কোনো বিদেশি ব্যক্তি দেশীয় নাগরিকের ন্যায় যে অধিকার লাভ থেকে বঞ্চিত থাকেন তা হলো, কি ধরনের অধিকার থেকে বঞ্চিত থাকেন? সেটি পলিটিক্যাল। অন্য সব সুযোগ সুবিধা পাবে, কিন্তু এই পলিটিক্যাল লাভটা কোনো কিছু পাবে না। ঠিক আছে। তারপরে বলছে ভারতের সংবিধানে নাগরিকত্ব সম্পর্কিত ধারণাগুলি হচ্ছে 5 থেকে 11 নম্বরে আছে, অপশন বি। 7 নম্বর, ভারতের সংবিধানে বর্ণিত নাগরিকত্ব হলো ভারতে কি এক নাগরিকত্ব, তো সিঙ্গেল সিটিজেনশিপ, এক নাগরিকত্ব। 8 নম্বরে কি বলছে? সংবিধানে ভারতের নাগরিকত্ব অবসানের যে কটি কারণ উল্লেখ আছে সেটা কি? অ্যাকচুয়ালি 3টে কারণের কথা বলা হয়েছে ভারতের সংবিধানে নাগরিকত্ব, ঠিক আছে, অবসানে তুলে দেওয়ার। ভারতের নাগরিকত্ব প্রান্তির ক্ষেত্রে সব প্রকার শর্তাবলী প্রয়োগ করে থাকে কোন ডিপার্টমেন্ট? অ্যাকচুয়ালি সেটা হচ্ছে পার্লামেন্ট। আচ্ছা, ভারতের সংবিধানে একক নাগরিকত্ব ধারণাটি যে দেশের থেকে গৃহীত হয়েছিল, ইম্পর্টেন্ট কোশ্চেন, গ্রেট ব্রিটেনে সিঙ্গেল সিটিজেনশিপ কনসেপ্ট ছিল। আচ্ছা, ভারতীয় সংবিধানের কোন অংশে নাগরিকত্ব বিষয়ক ধারণাগুলি উল্লেখ রয়েছে? সেকেন্ড, দ্বিতীয় অংশে, পার্ট 2 তে। 1955 সালে নাগরিকত্ব আইনে উল্লেখিত বিদেশিদের অনুমোদনের মাধ্যমে নাগরিকত্ব লাভের পদ্ধতিটি প্রযোজ্য হয় না। নাগরিকত্ব লাভের পদ্ধতিটি প্রযোজ্য হয় না লিগ অফ নেশনস এর অন্তর্ভুক্ত রাষ্ট্রের নাগরিকত্বের ক্ষেত্রে। আচ্ছা, ভারতের নাগরিকত্ব গ্রহণ ও বর্জন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে কোথায়? এই তো 1955 সালে ভারতীয় নাগরিকত্ব আইন, 1955 সালে। আচ্ছা, কোন একজন ভারতীয় নাগরিকের নাগরিকত্ব লোপ পেতে পারে? লোপ পেতে পারে মানে কি উপায়? দেখো, যুদ্ধকালীন সময়ে ভারতের শত্রুপক্ষের সঙ্গে যোগাযোগে লিপ্ত থাকলে, হ্যাঁ ঠিক। যদি কোনো নাগরিক স্বেচ্ছায় ভারতের নাগরিকত্ব পরিত্যাগ করে অন্য রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করে, এটাও ঠিক। আচ্ছা, অসৎ উপায়ে ভারতের নাগরিকত্ব অর্জন করে থাকলে, এটা তাহলে সবকটাই ঠিক। পরের কোশ্চেনে যাই। 2003 সালে ভারতীয় কমিটি অনুযায়ী নাগরিকত্ব আইনটি সংশোধন করা হয়। কমিটিটার নাম জানতে চেয়েছে। কমিটির নাম হচ্ছে এলএম সিভিং কমিটি। পরের কোশ্চেনে যাই। ভারত সরকারের বিদেশে বসবাসকারী ভারতীয়দের জন্য দ্বৈত নাগরিকত্ব আইন কবে পাস করে? 2003 সালে। এই 2003 সালে কি হয় যে ভারতের যেসব নাগরিক রয়েছে তারা অনেকেই বিদেশে নাগরিকত্ব নিচ্ছে, তার মানে দুটো নাগরিকত্ব হচ্ছে, তো সেগুলো পারমিট করছে। 2003 সালে সেটা আইন পাস হয়। 1950 সালে ভারতীয় নাগরিকত্ব আইনে নাগরিকত্ব অর্জনের কটি পদ্ধতির কথা বলা হয়েছে? এখানে অ্যাকচুয়ালি 5টা পদ্ধতির কথা বলা হয়েছে, আমরা যেগুলো দেখলাম আগের ক্লাসে। আচ্ছা, পিপলস অফ ইন্ডিয়ান অরিজিন, পিআইও বা ভারতীয় বংশোদ্ভূত বলতে কি কাদেরকে বোঝায়? যে ব্যক্তি নিজস্ব ভারতীয় পাসপোর্ট আছে, মানে ভারতের পাসপোর্ট আছে যাদের, তো বোঝাবেই। ব্যক্তি নিজে অথবা পিতামাতার কোনো একজন ভারতে জন্মগ্রহণ করেছে, সেটাও হবে। এমন কোনো ব্যক্তি যিনি ভারতীয় নাগরিক বা ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিকে বিবাহ করেছেন, এটাও হবে। তো এইগুলো সবই পিপলস অফ ইন্ডিয়ান অরিজিন হিসাবে ট্রিট করা হয়, তাহলে ওপরে সবকটাই ঠিক। ক্লিয়ার? তো আজকে এই পর্যন্তই। এটা আমার টেলিগ্রাম চ্যানেল, চাইলে জয়েন হয়ে থাকতে পারো। আর ফিজিক্স যদি অপশনাল পেপার হয়, এইখানে গিয়ে ফিজিক্সের পার্টটা দেখতে পারো। সেশন ভালো লাগলে লাইক করো, সাথে শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করো চ্যানেলে নতুন হলে। যারা সাবস্ক্রাইব করেছো, থ্যাঙ্কস ফর সাবস্ক্রিপশন। সাথে বেল আইকনটা প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আসলে আপডেটটা পেয়ে যাও।
So that's it. Take care. We'll meet in the next video as soon as possible. Thank you.